তো আগের ভিডিওর রেস ধরেই এই ভিডিওটা আবার শুরু করলাম। সবাইকে বলছি ভালো করে দেখবার জন্য, তার কারণটা হচ্ছে যে মানে খুব ইম্পর্টেন্ট আলোচনা। আমি অনেক কিছু রাগঢাক করে ঢেকে ঢুকে অনেক কিছু করে বলবার চেষ্টা করছি, তার কারণ এখানে জার্নালটা আমি আনতে চাইছি না। জার্নালটা শেষের দিকে আমরা ভাববো যে জার্নালটা আমরা করবো কিনা বিভিন্ন স্কুলে দেখবার পর। তো ব্যাপারটা কি হয়েছিল যে এখানে আমি তাহলে কি ছিল, এখানে ছিল অনির্বাণ আর এখানে ছিলাম আমি, তাই না? এবারে বিলের ক্ষেত্রে কি হয় যে খুব সাধারণভাবে অনির্বাণ আমাকে জিনিস বিক্রি করলো, আমি কিনলাম। অনির্বাণ আমাকে বিল অফ এক্সচেঞ্জ ড্র করলো, আমি অ্যাকসেপ্টেন্স জানালাম, জানিয়ে অনির্বাণের কাছে সেই বিলটা ফেরত দিয়ে দিলাম। অনির্বাণ কি করলো, অ্যাট দ্য টাইম অফ ম্যাচিউরিটি মানে ডিউ ডেট বিলটা অনার হলো। বিলটা অনার হলো মানে বিলের টাকাটা পাওয়া গেল। স্বাভাবিকভাবে বিলের টাকা তো পাওয়াই যাবে, অনির্বাণ আমাকে জিনিস বেচেছে, আমি তো বিলের মাধ্যমেই টাকা দেব, ঠিক আছে? এটাই তো স্বাভাবিক ঘটনা। দেখে বিলের টাকাটা অনার হলো, অনার হলো মানে বিল বাবদ টাকাটা পাওয়া গেল। এবার যদি উল্টো কেস হয়, মানে উল্টো কেস মানে মানে 2 নম্বরই কেস আর কি। এবার অনির্বাণ আমাকে জিনিস বিক্রি করেছে, ও সেল করেছে, আমি পারচেজ করেছি। অনির্বাণ বিল ড্র করেছে, আমি বিলের অ্যাকসেপ্টেন্স জানিয়েছি, অনির্বাণ বিলটা পাঠিয়ে দিয়েছে। তাহলে কি হবে, অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি অনির্বাণ তাহলে বিল বাবদ টাকা পাবে। এবার দেখা গেল টাকা পেল না। টাকা পেল না মানে আমি টাকা দিতে পারলাম না, যে কোনো কারণেই হোক, একে বলা হয় বিল ডিসঅনার্ড। বিল ডিসঅনার্ড বা বিল ডিসঅনার মানে বিল প্রত্যাখ্যাত হলো। এবারে ধর বিল প্রত্যাখ্যাত হলো, ব্যবসাপত্রের মধ্যে তো এদিক ওদিক উল্টোপাল্টা কেস তো চলতেই থাকে, তাই না? তো বিল ডিসঅনার হলো, এটা তো বলেছিলাম আগে। কোর্ট পেপার, অনির্বাণ গেল কোর্টে, কোর্টে গিয়ে বললো যে আমাকে এরকম শেয়ার টাকা দেয়নি, বিল ডিসঅনার হয়ে গেছে। আমি কি বললাম, কই আমি তো টাকা দেবো বলেছিলাম। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা হয়, অনির্বাণ গিয়ে কোর্টে একদল উচ্চপদস্থ কর্মচারী বসে থাকে। বুঝতে পারলি তো কি বললাম? কোর্টে একদল উচ্চপদস্থ কর্মচারী বসে থাকে, যাদেরকে বলা হয় নোটারি, ঠিক আছে? তারা কি করে, তাদের কাছে অনির্বাণ যায়। অনির্বাণ গিয়ে বলে, দেখুন এরকম জয়দীপ মুখার্জিকে মাল বেচেছিলাম, জয়দীপ মুখার্জি বিলের টাকা দেয়নি, এখন বলছে টাকাই করছে। এবার সবকিছু ওরা দেখলো টেকলো, দেখার পর বললো হ্যাঁ আপনি তো টাকা দেননি, বিল তো ডিসঅনার। ওরা এই পুরো ব্যাপারটা মানে শর্ট আউট করে রাইট করে রাখবে, মানে লিখে রাখবে, মানে নথিবদ্ধ করে রাখবে। ওরা তো খাটবে, তার জন্যে ওরা একটা চার্জ নেবে, যে চার্জকে বলা হয় নোটিং চার্জেস। যে চার্জকে বলা হয় নোটিং চার্জেস। তাহলে এই নোটিং চার্জেসটা কে দেবে? বিলটা শেষ পর্যন্ত যার কাছে রয়েছে, তার মানে আগের দিকে একটা কথা বলেছিলাম না, পেই মানে প্রাপক। এখানে অনির্বাণ হচ্ছে পেই মানে প্রাপক, বিল বাবদ টাকা পাবে। জেনারেলি পেই নোটিং চার্জেসটা ইনিশিয়ালি পেমেন্ট করবে, কিন্তু এই নোটিং চার্জেসটা দিতে হলো কেন অনির্বাণকে? আমি টাকা দিতে ফেল করেছি বলে। তাহলে অনির্বাণ আমাকে মাল বেচে টাকা তো পেলই না, উল্টে একটা খরচা হয়ে গেল। তো এইভাবে ব্যবসা চলবে? চলবে না। অনির্বাণ ইনিশিয়ালি হয়তো দিল,
কিন্তু এই নোটিংটা অনির্বাণ ঠিক আমার ঘাড়ে চাপিয়েই দেবে। তার জন্য খুব জার্নাল আছে, ওই যে বললাম বিল অফ এক্সচেঞ্জ একটা দুর্ধর্ষ চ্যাপ্টার। বিল অফ এক্সচেঞ্জ থেকে যদি আমরা 40-50টা অঙ্ক করবার সুযোগ পেতাম, আমরা আগামী দিনে একেবারে মানে রাজা হয়ে যেতাম। কিন্তু কি বলবো, বিধির বিধান এমনই অবস্থা। তো যাই হোক, এই অবধি তাহলে আমরা এটা দেখলাম। এবারে আমরা একটুখানি আগে বাংলা বইটা বলি। বাংলা বই যে এমসিকিউ গুলো আছে, অবশ্যই আমার বাড়িতে যারা ইংরেজিতে আছিস, আমি একবারও মাকড়দার নামটা নিইনি, এক্সট্রিমলি সরি। তোরাও একটু ভালো করে দেখিস। দেখ এখান থেকে তোরা, আমি যা বুঝিয়েছি 247 নাম্বার পেজে 1 থেকে 7 করতে কোনো অসুবিধে হবে না। 8এরটা দেখ বলি, অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে বলবি, আমি শুনবো। তার কারণ এই চ্যাপ্টারটা ভীষণই কনসেপচুয়াল। দেখ 8 নাম্বার বলছে, যখন বাণিজ্যিক হুন্ডি মেয়াদ পূর্তির আগেই ব্যাংক থেকে ভাঙানো হয়, তখন ব্যাংকের খাত ছাড়া আর কোন হিসাব খাতকে, আচ্ছা এটাও ছাড়, এটাও এখন দরকার নেই। হুন্ডি প্রত্যাখ্যাত হলে নিক্রাই খরচের দায় বহন করেন 9 নাম্বার। এই যে নিক্রাই খরচ মানে নোটিং চার্জ, যেটাকে বাংলায় বলা হয় নিক্রাই। কে? যে হুন্ডির টাকা পায়, হুন্ডি প্রাপক। ডি নাম্বার অ্যান্সার হবে। 10 নাম্বার দর্শনান্তে দেও বিল মানে আফটার সাইট বিল। তো এখান থেকে তোরা কি করবি, আমি এই নিক্রাই খরচ এই জায়গাগুলো এবার পাঠাবো, বাংলাতেও বলবো ইংরেজিতেও বলবো। 11 করবি, 12 করবি, এখান থেকে তোরা টানা করে যাবি 36 অব্দি। এরপর শূন্যস্থানে আয়। শূন্যস্থানে আমি একটু 48 নাম্বারটা দেখাচ্ছি। দেখ 10,000 টাকার একটি বাণিজ্যিক হুন্ডির মেয়াদ 3 মাস আগে ব্যাংক থেকে ভাঙানো হলো, 6% সুদ। তাহলে 10,000 6/100 ইন্টু 3/12, 3×4=12, 25, 6 150 টাকা। 150 টাকা হচ্ছে ডিসকাউন্ট। 48-এর বি অ্যান্সার হবে। এখান থেকে 53 অবধি করবি, 54 করবি, 55 এখনই করবি না। বাকি এই বিবৃতির সঠিক ব্যাখ্যা ওগুলো এখন থাক। তাহলে এই মোটামুটি করলে তোদের বিল অফ এক্সচেঞ্জের অনেকটা জায়গা তৈরি হবে। এমসিকিউ ক্ষেত্রে বেসিক্যালি কিছুই তৈরি হবে না বা হলোও না, ঠিক আছে? একটা মোটামুটি ইট গাঁথলাম আর কি। আর আমি ইংরেজিতে এবার আসি, একটু সময় দে। (328) পেজ, (340) পেজে যদি তোরা চলে যাস ইংরেজি বইতে, তোরা চলে যাবি হচ্ছে যে 1 থেকে 7 করবি, তারপরে করবি হচ্ছে গিয়ে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, ছেড়ে বেরিয়ে আয় 31,
32, 33, 34, 36, 37, 40, 40, 39, 39, 40, 41, 42, 46, 47, আপাতত এইটুকুই থাক। অ্যাসারশন রিজনিং এ 1 থেকে 10 কেস বেস স্টাডি এখনই থাক। কেস বেস স্টাডি তোদের ইংরেজি বইতে অনেকগুলো রয়েছে, আমি করাবার চেষ্টা করব, ঠিক আছে? তা আপাততভাবে আমরা বিল অফ এক্সচেঞ্জের ডিসকাশন একটা মোটামুটিভাবে শেষ করলাম। এভাবে আমাদের চ্যাপ্টারটা উঠে গেল। আমি বাংলাতে কিছু নোটস পাঠিয়ে দিচ্ছি, আর ইংরেজিতে কতটা কি নোটস পড়বি সেটা আমি গ্রুপে তোদেরকে শেয়ার করছি।